আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারী হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত। আজকের রাজকাহনের সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বাংলাদেশে গত এক বছরের বেশি সময় ধরে ব্যাংক ঋণের সুদের হার বেড়েই চলেছে। 2017 সালেও যেখানে ব্যাংকগুলো একক সংখ্যায় অর্থাৎ 9% হারে ঋণের সুদ গ্রহণ করত, 2018 সালের পর থেকে সে হার এখন ব্যাংক ভেদে 12 থেকে 16% দাঁড়িয়েছে। যদিও গত বছরের মাঝামাঝি সরকারি বেসরকারি বেশ কিছু ব্যাংক ঘোষণা দিয়েছিল যে 1 জুলাই থেকে তাদের আমানতের সর্বোচ্চ সুদের হার হবে 6% আর ঋণের সুদ হার হবে 9%। এজন্য গত বছর একের পর এক সুবিধাও নিয়েছিলেন ব্যাংক মালিকরা। সে সময় ব্যাংক মালিকদের দাবির মুখে সরকারি আমানতের 50% বেসরকারি ব্যাংকে রাখা এবং ব্যাংকগুলোর অর্থ সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ জমা রাখার হার বা সিআরআর 1% কমানো সহ 4 ধরনের সুবিধা প্রদান করে সরকার। এসব সুবিধা পাওয়ার পর সে সময় হাতে গোনা কয়েকটি ব্যাংক তাদের সুদের হার কমালেও বছরের শেষ দিকে হঠাৎ করে আবার তা বাড়তে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর মাসে 27টি ব্যাংক এবং চলতি বছরের জানুয়ারি মাসে 28টি ও ফেব্রুয়ারি মাসে 31টি ব্যাংক তাদের ঋণের সুদ হার বাড়িয়েছে। সরকারের কাছে থেকে নানা সুবিধা নিয়েও এভাবে মাসে মাসে ঋণের সুদ হার বাড়ানো ব্যাংকের তালিকা কেন দীর্ঘ হচ্ছে? জাতীয় শিল্প মেলা উদ্বোধন করতে গিয়ে এই রোববার এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে ব্যাংকারদের দাবি, বেশি সুদে আমানত সংগ্রহ এবং খেলাপি ঋণ বাড়ার কারণেই ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনতে পারছেন না তারা। ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধির কারণ ও প্রতিকার নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডক্টর খন্দকার বজলুল হক এবং মেঘনা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন। স্বাগত আপনাদের তিনজনকে। আমি মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে দিয়ে শুরু করি। আমি আসলে জানতে চাই যে মানে সিঙ্গেল ডিজিট করতে হবে, প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন, তারপর নানা রকম সুবিধা নেওয়া হলো এবং ব্যাংকগুলোকে একদম বলে দিলেন প্রধানমন্ত্রী যে গণভবনে ব্যাংক মালিকদের ডেকে যে খুব দ্রুত করতে হবে, ব্যাংক মালিকরা ঘোষণাও দিলেন। কমলো না, উল্টো বাড়ছে, কিভাবে সম্ভব, কেন হচ্ছে? ধন্যবাদ। আপনার প্রারম্ভিক বক্তব্যে আপনি কিন্তু কথাটা বলেছেন 2017-তে সবার জন্য না হলেও ভালো গ্রুপ বা ভালো গুড পে মাস্টারদের জন্য 9% কিন্তু মার্কেট ফোর্সেসের কারণে এটা চলে আসছিল এবং সেটা কন্টিনিউ করছিল। তারপরে কিছুটা হয়তো ডিপোজিট ক্রাইসিস বা বিভিন্ন কারণে এই রেটটা বা টাকার সংকট হওয়ার কারণে আস্তে আস্তে আমানতের কম্পিটিশনটা বাড়লো এবং সেই বাড়ার কারণে সুদ হার আর লোনের সুদ হারও একটু বাড়তে আরম্ভ করলো। আরেকটি বক্তব্য আপনার কথা থেকে আসছে, সেখানে হচ্ছে যে এই অবস্থা বিবেচনা করেই যে 3-4টি সুবিধা, যেমন সরকারি ডিপোজিটে প্রাইভেট ব্যাংকগুলোর অ্যাক্সেস 50% করা, দেন তাদের এডি রেশিও একটু কমিয়ে দেওয়া, সিআরআরকে একটু কমিয়ে দেওয়া, প্লাস আগের এই এডি রেশিওকে অ্যাডজাস্ট করার জন্য একটা সময়, সেটিও তুলনামূলক একটু টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে ব্যাংকগুলো যে কাজটা করে সেটা হচ্ছে যে একদিক থেকে আমানত সংগ্রহ করে আর যেদিকে লোন দেওয়ার এই যে সবাই জানে শিল্প, বাণিজ্য, কৃষি সব খাতে ব্যাংকগুলো এখন লোন দিচ্ছে। এর মধ্যে এরা যে ইন্টারমিডিয়ারি সার্ভিসটা করেন, তারা যেই গ্যাপটা, যেটাকে আমরা স্প্রেড বলি ব্যাংকিংয়ের ভাষায়, এটা করেই তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্লাস স্টেক হোল্ডারদের জন্য যে ডিভিডেন্ড অথবা লাভ যেটাই বলি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। এই জায়গাটাতে আমরা দেখেছি 2017 শেষ থেকে 18-র প্রথম দিক পর্যন্ত দেশে কিছু ইম্পোর্ট অনেক বেশি হয়েছিল অনেকগুলো কারণে, যেটা নর্মালি আমাদের 42 থেকে 45 বিলিয়ন ইউএস ডলার হতো, সেটা কিন্তু 55 ইউএস ডলার অনেক দূর ছাড়িয়ে গেল। তারপরে আপনি জানেন যে সাপ্লায়ার্স ক্রেডিট, বায়ার্স ক্রেডিটের কারণে কিন্তু আমাদের অফশোর ব্যাংকিং ইউনিটে কিছু বিদেশি লোন হলো, ওগুলোর পেমেন্টের টাইম যখন আসছিল, মানে যে সরকারি নানা অবকাঠামো তৈরি হচ্ছে, চাল আনা হলো, এইসব কারণে, সব কারণে চাল খুব বেশি আনা হয় নাই, কিন্তু অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য ইম্পোর্টগুলো অনেক বেশি হয়েছে। সেই জায়গায় বাংলাদেশে দেখা গেছে যখন ডলার বেশি লাগে বা সংকট হয়, তখন বাংলাদেশ ব্যাংক যখন ডলার সরবরাহ করে সেখানেও টাকা কিন্তু আবার ওখানে চলে যায়, ফলে দুটোরই একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
ওই ক্ষেত্রে কিন্তু গত বছর এই বিষয়টাই খুবই প্রকট আকারে ছিল, যে কারণে ব্যাংক বা সরকারের নির্দেশ বলি, রাজনৈতিক সিদ্ধান্ত বলি, বা ব্যাংক মালিকরা বসে মানে যথাস্থানে না বসে অন্য এক জায়গায় বসে এই কাজটি করেছেন। আমার এখানে পার্সোনাল বক্তব্য হচ্ছে যে এইভাবেই হোক সিদ্ধান্তটা আসছে, তাহলে সব ব্যাংক কেন কার্যকর করলেন না? ওটার কি কোনো মূল্যায়ন করা হচ্ছে? যারা করার চেষ্টা করেছেন এবং করেছেন, কেউ কেউ কিন্তু নয় এনেছিলেন এরপরেও, তাদের ক্ষেত্রে যে তাদেরকে যে মানে প্রাইজ করা আর যারা করলেন তাদেরকে রিপ্রিমেন্ড করা, এই জিনিসটা কি করা হয়েছে? তাহলে এই যে করা হয় না, যেটা ইমপ্লিমেন্ট পুরা করা হলো না, তাহলে সিদ্ধান্তটা কি খুব গবেষণা বা চিন্তা ভাবনা করে কি নেওয়া হয় নাই? এই প্রশ্নটাই আমার, আমি এরপরে যখন আপনার কাছে আসবো মোহাম্মদুল আমিন, আমিও আসলে এই প্রশ্নটারও উত্তর চাই। আর আমি এও জানতে চাই, প্রধানমন্ত্রী আবার 31 তারিখের বক্তব্যে বলেছেন যে কেন হলো না, এখন আমাকেই হাত দিতে হবে। মানে একেবারে প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত তো কথা সেবারও হয়েছিল, সুবিধাগুলো আদায় হলো, আসলে দেখভালের দায়িত্ব কার ছিল? যে সুবিধা নিল কাজ করলো না, সেই প্রসঙ্গটা আমি শুনবো আপনার কাছে এরপরে যখন আসবো। খুবই সহজ কথা, যে ব্যাংকিং রেগুলেটর হচ্ছেন বাংলাদেশ ব্যাংক, ওটাই হচ্ছে সেন্টার পয়েন্ট দেশের। তাহলে বাংলাদেশ ব্যাংক না করে যদি প্রধানমন্ত্রী করেন বা অর্থমন্ত্রী করেন, তাতে লাভ হবে কিনা আমি সেটাও শুনবো। আমি আসবো আপনার কাছে এই প্রসঙ্গে। খন্দকার ইব্রাহিম খালেদ, আমি আপনার কাছে জানতে চাই যে খুব অল্প সময়ের ব্যবধানে দুটো খবর এরকম মানে শিরোনাম হলো, সিঙ্গেল ডিজিট হচ্ছে না কেন, প্রধানমন্ত্রী নিজেই এটা বললেন। আর এর আগের সপ্তাহে আমরা এই রাজকাহনেও কথা বলেছি যে যারা বড় খেলাপি বাংলাদেশে, মানে অনেক কয়েক হাজার কোটি টাকা ঋণ যাদের কাছে, যাদেরকে 2015 সালে একবার পুনঃতফসিল করা হলো, তবু তারা আবারও খেলাপি হলেন, তাদেরকে এখন নাকি 7% হারে ঋণ মানে শোধ করার একটা সুযোগ দেওয়া হবে। তারা এত বছর ঋণ রেখে, হাজার হাজার কোটি টাকা রেখে তারা 7% হারে ঋণ শোধ করবেন, আর আমাদের ব্যাংকগুলো আমাদেরকে বা মানে এখনকার একজন শিল্পোদ্যোক্তাকে 9% সিঙ্গেল ডিজিটে ঋণ দিতে পারছে না। হিসাবটা মিলছে না কেন? হিসাব তো মেলার কথা না, কারণ হিসাব করে তো কাজটা করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেননি, তিনি অনুরোধ করেছিলেন মালিকদের যে আপনারা কিছু স্যাক্রিফাইস করেন, বহুত তো ডিভিডেন্ড পান, সেটা না নিয়ে কিছু সুদের হার কমালে আমাদের ইনভেস্টমেন্ট সুবিধা হবে। আমি তার সাথে একমত, কিন্তু পদ্ধতিটা যেভাবে হয়েছে, ব্যাংক মালিক সমিতির সভাপতি এসে বললেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারেন না, তো সেই জন্য ওখানে দিয়ে গলদ হয়ে গেছে। এখন কথা হলো যে প্রধানমন্ত্রী চান 9% আর 6% জামানত, আর অর্থমন্ত্রী যেটা আগে দুদিন আগেই বললেন খেলাপিদেরকে 7% দেওয়া হবে, পরবর্তী অ্যামেন্ড করেছেন। তাহলে এই দুটো বক্তব্যের মধ্যে তো কন্ট্রাডিক্টরি। এই দুটো কি একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে না দুই জায়গার? সেই জন্য বলছি যে 7% যারা দিতে চেয়েছিল খেলাপিদের, তারা একটি গ্রুপ এবং বেশি না, কয়েকজন, ওরা 11 জন, ওই ওরা 11 জন এগুলো করছে। এটি প্রধানমন্ত্রী উনি ঠেকাতে পারেন নাই, কিন্তু উনি এটা করেছেন বলে আমি বিশ্বাস করি না। ওই ওরা 11 জন খেলাপি হলো বাংলাদেশ মানে অর্থনৈতিক সেক্টরটা চালাচ্ছে এখন। এবং আমি তো মনে করি মাননীয় অর্থমন্ত্রী কি মনে করবেন জানি না, তিনি ওই ওরা 11 জনের চাপিয়ে এই কাজটা করেছেন। এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর কানে গেলে, সাবেক অর্থমন্ত্রী না বর্তমান অর্থমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রীর বোধহয় কানে গিয়েছে, তিনি জানতে পেরেছেন, হয়তো তিনি বা তার কেউ উচ্চ পর্যায় থেকে অর্থমন্ত্রীকে হয়তো বলেছেন যে এটা কি করলেন আপনি, আমরা তো খেলাপির সরকার না, বা খেলাপিরকে উৎসাহ দেওয়ার সরকার না, আমরা খেলাপিদেরকে আদায় করতে চাই টাকা। তখন সাথের থেকে প্রেস কনফারেন্স করে বলে দিলেন না থোড়ি 9%। ওটা ওনার কথা না, ওটা ওনার কথা না, এটা আরো অন্য জায়গার কথা। উনি বলতে বাধ্য হয়েছেন, ওনার কথা 7 এবং সে ওরা 11 জনের কথা। এই হলো ভেতরের কথা। এখন বলি সুদের হার কিসের উপর নির্ভর করে? সুদের হার নির্ভর করে খেলাপির উপরে। যে সমস্ত দেশে, ইউরোপিয়ান দেশে যেখানে 1%-এর কম খেলাপি, সেখানে লাইবর কত এখন 5%-এর আশেপাশে। কাজেই আমার এখানে যদি 2-3% থাকতো আমরা 9%-এই দিতে পারতাম। কিন্তু আমার এখানে সরকারি ভাষ্য মতে 12%-এর মতন অ্যাভারেজ, আসলে তো বেশি, তো একবারই ধরলাম। তো 12% যেখানে খেলাপি ঋণ,
ওটাকে তো করতে গিয়ে আপনার প্রফিট থেকেই দিতে হবে, তা আপনি 9% করবেন কি করে? এটা তো অঙ্কে মেলে না, সাহিত্যে মেললেও অঙ্কে মেলে না। সেই জন্যে প্রধানমন্ত্রী এটা বলার আগে তার পক্ষে সম্ভব না, তার কি এই খুঁটিনাটি দেখার সময় আছে? তাকে কিন্তু আমি আপনার কাছে এরপরে যখন আসবো, আপনি লক্ষ্য করেছেন কিনা প্রধানমন্ত্রী সেদিনের বক্তব্যে এই কথাও বলেছেন যে যারা ব্যাংক মালিক তারাই আবার শিল্প করেন, তবু তারা সিঙ্গেল ডিজিট এটাও নামাচ্ছেন না, মানে তারা কর দিচ্ছেন কিনা, তাদের কাঁচামাল ঠিক আছে কিনা, এরকম নানা কিছু এখন তাহলে দেখতে হবে। এটা কি মানে এটা দেখে কি লাভ হবে? এটা কি কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত বা হুমকি কিনা? আমি সেই প্রসঙ্গটা শুনবো আপনার কাছে। পারবেন কিনা আমরা অপেক্ষা করছি দেখা। আচ্ছা, দেখতে পারলেই বা কি লাভ হবে সেটাও আমি শুনতে চাই। আমি ডক্টর খন্দকার বজলুল হক আপনার কাছে জানতে চাই যে ওই প্রসঙ্গটা, যে এই প্রসঙ্গটা মোহাম্মদ নুরুল আমিন কিছুটা শুরুও করেছিলেন, যে মানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে একদম ব্যাংক মালিকদের মানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যে গুলশানের অফিস সেখানে নিয়ে আসা হলো, সেখানে এনে বলা হলো যে এই সুবিধা দিলে সিঙ্গেল ডিজিটের পথে হাঁটা যাবে। তার কিছু কয়েকদিনের মধ্যেই আপনার মনে থাকবে যে হোটেলের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে আসা হলো, গভর্নর বেরিয়েই বললেন এই সুবিধা দিতে আমরা রাজি হয়ে গেছি। মানে এরকম করে সুবিধা নিয়ে তারপরে গণভবনে গেলেন তারা, তারপরে ঘোষণা এলো, কিন্তু ওদিকে এই কাজটা হলো না, ওদিকে বাড়ছে সুদের হার। মানে এটা কেন? মানে কি কারণে ওই ঘোষণা নিয়ে তখন এত কথাই হয়েছিল আর এখন তা করাই গেল না? নির্বাচন ছিল তখন সামনে, এটা একটা কারণ হতে পারে কিনা? ব্যাংকিং বিষয়টা মানে নির্বাচনের সঙ্গে যদি সংশ্লিষ্ট হয়, আপনি মনে হয় মানে যেমন সন্দেহ করছেন, আমারও সন্দেহ, কিন্তু এটা সংশ্লিষ্ট হওয়া, এর সঙ্গে সংযোগ থাকা আমার মনে হয় ঠিক হবে না। এখানে আমরা লেটাস হোপ যে না, এর সঙ্গে কোনো সংযোগ ছিল না, এভাবে ভাবাই মনে হয় ঠিক হবে। কিন্তু আমার বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে ব্যাংকের প্রথম কথা, কিছু প্রসঙ্গ আসছে যে ব্যাংকের রেট কি হবে। ব্যাংকের রেট প্রথম হলো যে ব্যাংক নিজে একটা ব্যবসায় প্রতিষ্ঠান, অন্য ব্যবসায়ীকে দেয়। সে মানে ব্যাংক কি এরকম তো প্রতিষ্ঠান না যে নিজে টাকা তৈরি করে অন্যকে দিচ্ছে, সেরকম তো সংগ্রহ করে। তো এখন সের মধ্যে তার ভিতরেও যদি একটা অংশ যদি খেলাপি হয়ে যায়, অর্থাৎ যেটা মানে আর ফেরত পাওয়া যাবে না, পেলেও সময় মতো পাওয়া যাবে না, তো ন্যাচারালি ইব্রাহিম খালেদ সাহেব যেটা বলছেন যে রেগুলার ইন্টারেস্ট রেট যেটা যত, তার চেয়ে এটা আরো বেশি হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। আর ব্যাংক মালিকদের কথা বললেন, ব্যাংক মালিকরা তো মানে এটা তো মানে তারা কেন বলবেন যে এত পার্সেন্টে দেওয়া হবে, এইটা কিন্তু বোধগম্য না। আসলে ব্যাংকের ডিপোজিট রেট কি হবে, এটা লেন্ডিং রেট কি হবে, অ্যাবসলিউটলি ইট ইজ দি প্রপার্টি অফ দি বাংলাদেশ ব্যাংক। পেছনে নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রীর মানে তার একটা কনকারেন্স, তার থাকবে, সেখানে ফাইন্যান্স মিনিস্টারের স্টেট পলিসির বিষয় আছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে জিনিসটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের। তো বাংলাদেশ ব্যাংক যদি যে জিনিস বলার কথা সেই জিনিস বললেন তারা, যারা নাকি একটা কথা এখানে আসছে, কিন্তু আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো যে ব্যাংকিং না শুধু, গোটা সরকারের সব কিছুই বিজনেস ফ্রেন্ডলি হওয়া উচিত, সেটার ব্যাপারে আমরা একমত। মানে আমরা মার্কেট ইকোনমিতে আছি, কিন্তু জিনিসটা কিন্তু বিজনেস ফ্রেন্ডলি খুব একটা হচ্ছে না, যেটা হচ্ছে বিজনেস মেন ফ্রেন্ডলি হচ্ছে, বিজনেস বান্ধব হচ্ছে। হ্যাঁ, ব্যবসায়ী আচ্ছা, তারপরে কথা হলো সেই ব্যবসায়ীর সংখ্যাটা খুব বড় না। তো তাদের সঙ্গে যদি আপনি পরামর্শ করে এটা কমানো বাড়ানো হয়, তাহলে এটা যে ওয়ার্ক করবে না এটা বোঝার জন্য তো আমার মনে হয় যে আপনি টক শোতে আমাদেরকে এনে বোঝানো না, কিন্তু এটা নিয়ে আলাপ করাটা কি সেজন্য জরুরি কিনা? কারণ এদের সঙ্গেই যদি আলাপ চলতে থাকে, এদেরকেই আহ্বান জানানো হয়, এদেরকেই বলা হয়, কিন্তু ব্যাংকও প্রধানমন্ত্রী যে ভাষা বলেছেন যে ব্যাংকও তারা চালাচ্ছেন, শিল্পও তারা চালাচ্ছেন, একরকমের জিম্মি অবস্থা কিনা বাংলাদেশের ব্যাংকিং এর? আমি এই প্রশ্নটা নিয়ে একটা বিরতির পরে আপনার কাছে ফিরি। ডক্টর খন্দকার বজলুল হক, একটা বিরতি, ফিরে এলাম রাজকাহনে। ডক্টর খন্দকার বজলুল হক, আপনি বলতে শুরু করেছিলেন যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা ব্যবসা বান্ধব না হয়ে ব্যবসায়ী বান্ধব হয়ে উঠছে। আমি আপনার কাছে জানতে চাই যে এটা না হয়ে আসলে উপায়ও আছে কিনা? কারণ ধরুন ওই যে 11টি গ্রুপের কথা, ওরা 11 জন বলে উল্লেখ করলেন খন্দকার ইব্রাহিম খালেদ, তারাই ব্যাংক চালাচ্ছে, তারাই শিল্প চালাচ্ছে, তাদের কাছেই মানে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, প্রায় 1.5 লাখ হাজার কোটি টাকা না? হ্যাঁ, মানে তো উপায়টা কি?
না, প্রথম হচ্ছে যে উপায় আপনি করেছেন না, এটা ইউ শুড নট হ্যাভ ডান ইট, মানে এটা আপনার করা উচিত ছিল না, তো এটা করেছেন। তো এখন কথা হলো এখান থেকে হাউ টু কাম আউট অফ ইট। এটা বেরোনোর জন্য আবার যেগুলো শুনছি সেটাও কিন্তু ওয়ার্ক করবে না। সেটা হলো যে আপনি 2% ডাউন পেমেন্ট নিচ্ছেন, 12 বছরের জন্য এটাকে রিশিডিউল করবেন, সেখানে 1 বছর বা এরকম একটা সময় 2 বছর এই মুহূর্তে দিতে হবে না। কিন্তু যদি আপনি কোনো পানিশমেন্ট অ্যাসাস না থাকে, এটা তো পানিশমেন্ট হচ্ছে না, এটা তো রিওয়ার্ড হচ্ছে। এর ফলে যেটা হবে সেটা হলো যারা অন্যরা যারা এখন ভালো দেশে, যদি উনিরা 11 জন হয়তো এটা সিম্বলিক্যালি বলেছেন, একদম 11টি আচ্ছা ধরেন, যাই হোক, মানে যাদেরকে 2015 সালে পুনর্তফসিল ঠিক করা আছে, হয়েছে ধরেন তাদের মধ্যে 5000 কোটি টাকার বেশি ঋণ নাকি জানি। আচ্ছা, এরকম একটা গ্রুপ, এরপরে 15000 কোটি টাকা বাকিরা, মানে বাকিরাও কিন্তু এনকারেজড হবে, সেটাই হলো রিস্ক। মানে যদি এমন হয় যে আপনি 500 crore টাকা যাদেরকে আমরা দিয়েছি, তারা যদি সুবিধা পায়, যে এখন 400 কোটি আছে সেও চেষ্টা করবে 500 কোটিতে যাওয়ার জন্য, যে 300 কোটি আছে সেও 500 কোটিতে যাবে, কাজে ইটস নট এ সলিউশন, রাদার ইট ইজ এ ফার্দার প্রবলেম। কিন্তু প্রধানমন্ত্রী বারবারই যেটার জন্য সিঙ্গেল ডিজিটে নামাতে বলেন, সে কথাটাও ওই রোববারেও বলেছেন যে মানে না হলে দেশে বিনিয়োগ বাড়বে না, দেশে মানে এই যে শিল্প বান্ধব ব্যাংকিং হচ্ছে না, সেটা কি মানে না, প্রধানমন্ত্রী যেটা বলেন আমি যদি বুঝে থাকি সেটা হচ্ছে যে অ্যাবসলিউট সেন্সে, অ্যাবসলিউট টার্মে আমাদের যে ঋণের হার, সুদের যেটা হার, এটা কিন্তু আন্তর্জাতিক মানে বিবেচনা এটা কিন্তু বেশি। কাজে উনি হয়তো এটা অনেস্ট জায়গা থেকেই ফিল করেন যে যদি দেশে আমি মার্কেট ইকোনমি রাখতে হয়, এটা তো আফটারঅল আমরা একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আছি, এবং এখানে বেসরকারি খাতে যদি প্রচুর ইনভেস্টমেন্ট না হয়, বেসরকারি সরকারি যেভাবে বলেন, তাহলে এইটার ইকোনমির যে মোমেন্টাম গেইন করেছে এইটা হবে না। তার জন্য ইমিডিয়েট তো ওনার এটাই বলার কথা, এটাই ভাবার কথা। কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা করার কথা, যাদের দিয়ে উনি করতে চাচ্ছেন, যারা এর প্রসেসের মধ্যে আছে, উনি যে কথাটা সেদিন, পরের কথাটাও তো গ্রহণ আমাদেরকে প্রণিধানযোগ্য। উনি বলছেন যে যদি এদেরকে আমি দেখব এরা কেন, হোয়াই দে আর নট রেসপন্ডিং, যে তারা আগে যে প্রমিসটা করেছে সেটা, এইখানে যদি প্রধানমন্ত্রী থাকেন, এবং আমি বিশ্বাস করি যিনি থাকবেন, তাহলে আমার মনে হয় একটা দেখলে কি বের হবে। আমি আসলে এই ইঙ্গিতটা প্রধানমন্ত্রী বুঝতে পারি নাই। ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ, আপনাকে বলেছিলাম আমি আসলে বুঝতে চাই। প্রধানমন্ত্রী সেদিন বলেছেন যে এখন আমার প্রশ্নটা হচ্ছে এই ব্যাংকের মালিক যারা, তাদেরও শিল্প কারখানা আছে, তারাও ব্যবসা বাণিজ্য করে, সেই জায়গাটিতে আমাকে হাত দিতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বলছেন তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা ঠিক মতো দিচ্ছে কিনা, কাঁচামাল ঠিক মতো আছে কিনা, এগুলো দেখলে কি বেরিয়ে আসবে বলে প্রধানমন্ত্রী মনে করেন যে চাপে সুদের হার কমে যাবে? এই ইঙ্গিতই তো না? ইঙ্গিত তাই, তবে তাদের সুদের হার কমবে না, কারণ তারা কিন্তু কম শক্তিশালী নন। প্রধানমন্ত্রী তাদেরকে দুর্বল ভাবছেন কিনা আমি জানি না, তারা অত দুর্বল নন। কিন্তু এটা পরিষ্কার যে তারা শিল্প করছেন, এটা তার মধ্যে কি গোমর ফাঁক আছে, যেমন ইম্পোর্ট করছেন, টাকা দিচ্ছেন কিনা ইত্যাদি, তারপরে ব্যাংকের কাছ থেকে কত হারে কিভাবে সুদ দিচ্ছেন, এটা একটু বলি। ওই ৯/৬ করার পরে ব্যাংকের মালিকদের ছিল ৮৫,০০০ কোটি টাকা ঋণ, প্রত্যেকটা ঋণে ৯% সুদের হার করা হয়েছে, কিন্তু অন্যদের দেওয়া হয়নি। হয়তো এটা আপনি দেখবেন যে তুমি নিজে নিলে আরেকজনকে দিলে না কেন, হতে পারে। এটা কি আপনি ধারণা ভিত্তিক একেবারে পরিষ্কার কথা এটা। ও ব্যাংক মালিকরা তাদের ঋণগুলো 9% করে নিয়েছেন, আর আমার দর্শকরা নানা জনে লিখছেন যে তারা আশায় ছিলেন তাদের বাড়ির ঋণ কেউ 12% নিয়েছেন, কেউ 13% নেবেন, সেগুলো 9% নামে, কারণটা নামে নাই। সেটি তো কমার কথা, কিন্তু সেটি কমে নাই, তারা করেনি। তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই আশ্বাসটা নিয়ে আসছিলেন নিজেরটা কমানোর জন্য, পরেরটা কমানোর জন্য। তাহলে তো পরিষ্কার হিসাব, এটা পরিষ্কার হিসাব। আরেকটা হলো ট্যাক্স দেন কিনা ঠিক মতো, সেটাও দেখতে হবে। যদি সত্যি দেখতে পারেন তাহলে তো ভালো কথা, কিন্তু খুব বেশি আশা করছি না, এই জন্য যে ওই তো আপনি কিছু করতে গেলে তো অনেক কিছু বেরিয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে খেলাপিদের খেলাপি করবেন না, ওরা ব্যবসায়ী। কথাটা মোটেই সত্যি না, কারণ ব্যাংক ঋণ দিয়েছে 10 লক্ষ কোটি টাকা, এখন তার মধ্যে 1 লক্ষ কোটি টাকা খেলাপি ধরে নিলাম। 9 লক্ষ কোটি টাকা যারা নিয়েছে ঋণ, তারা তো খেলাপি নন, তারা হলো রিয়েল ব্যবসায়ী। শুধু তাদেরকে ব্যবসায়ীর একটা মানে আবরণ দিয়ে তিনি কি রক্ষা করতে চাচ্ছেন?
যেমন ঘুষখোর বললে আমরা সরকারের কর্মকর্তাদের বুঝাই, কিন্তু কর্মকর্তারাই ঘুষখোর না, ঘুষখোররা কর্মকর্তা। বা আরো ভালো বলতে গেলে 71 সালে আমরা একটা স্লোগান দিতাম যে ওরা মানে সেনারা মানুষ মারছে, আমরা পশু মারছি, কিন্তু পশুরা তো মানুষ, কিন্তু ওই নামে। তো সেই জন্য খেলাপি ইজ খেলাপি। উনি খেলাপিদের বাঁচাতে চাচ্ছেন কেন, আমি এই কথাটা বুঝতে পারি না। খেলাপিরা, এবং তারা কিন্তু নর্মাল খেলাপি না। প্রথমবার শিডিউল করার পর, দ্বিতীয়বার করার পর, তৃতীয়বার করার পরে, 5-6 বার করার পরে যখন আইন বহির্ভূত হয়ে গেল, তখন বাংলাদেশ ব্যাংকের জোর করে চাপ দিয়ে করানো হলো রিস্ট্রাকচারিং। সেখানে 15 বছর, এবং সেটা হয়নি, কিছু তারা দেননি টাকা। তা এই 12 বছর আরো 1000 কোটি টাকা বেড়েছে। তো এরা যদি মন্দ না হন, এরা যদি ব্যবসায়ী হন, খেলাপি না হন, তাহলে কি খেলাপি? এটা একটা। আরেকটা হলো ব্যবসায়ী কথা বলছেন, ওই 9 লক্ষ কোটির জায়গা নিয়েছে, এরা ব্যবসায়ী। আমি তো ব্যাংক চালিয়ে আসছি, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু সৎ, তারা খেলাপি হন না। আর হলেও তারা ঠিকঠাক ব্যবসা ব্যাংকের সঙ্গে ব্যাংকের গ্রাহক সম্পর্ক করে নেন। আর এরা হলো একেবারে যাকে বলে পাড় খেলাপি। এরা, এদেরকে শুধু খেলাপি না, এদেরকে ব্যবসায়ী বলে রক্ষা করার যে উদ্যোগ অর্থমন্ত্রী নিয়েছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ ব্যবসায়ীরা এত খারাপ নন, খেলাপিরা যত খারাপ। মোহাম্মদ নুরুল আমিন, কি করার আছে আসলে? মানে এটা কি একরকমের ভুলে যাওয়া যায় কিনা এই ঋণের পরিমাণটা? কারণ প্রধানমন্ত্রীও কিন্তু এত স্পষ্ট বলছেন, মানে আমরা সাধারণ মানুষও যেভাবে বুঝি যে তারল্য বাড়াতে হবে ব্যাংকগুলোর, সে কারণে ঋণ যারা নেবেন তারা যদি টাকাটা সাথে সাথে দিয়ে দেন, অন্তত সুদটা পরিশোধ করেন, তাহলে ব্যাংকগুলো সচল থাকে। মানে শুনে মনে হচ্ছে যে ব্যাংকগুলো সচল থাকতে যে কষ্টটা হচ্ছে গত কয়েক বছর ধরে, সেটা আসলে সবাই বোধ করছেন। ভুলে যাওয়ার কোনো উপায় নাই আসলে। এটা ব্যক্তিগত ঋণ নয়, এটা কর্পোরেট ঋণ, এটা একটা এক বিধিবদ্ধ সংস্থা, এবং এটা নানান আইন কানুন এবং নিয়ন্ত্রণের মধ্যে এটা আছে। আর আপনি ভুলে যাওয়ার কথাটা আসলে বলেছি ওই কারণে, আপনি যদি ব্যাংকিং এর ওইটাও একটু বুঝিয়ে দেন যে ধরুন এর মধ্যে তো প্রায় মানে 1,50,000 কোটি টাকা তো রাইট অফ হয়ে গেছে এর মধ্যে, মানে খাতা থেকে বাদ পড়েছে কিছু কম। তো সবই যদি আমরা খাতা থেকে বাদ পড়ে দিয়ে নতুন করে শুরু করতে পারি কিনা, কারণ একটা তো চক্র। আমি একটু বুঝাই বলি, সেটা হলো যে আমরা আমানতকারীকে একটি পয়সা দিতেও ভুলে গেলে আস্থা নষ্ট হয়ে যাবে। আপনি একটি সাইড দেখেন, 10 লাখ কোটি টাকা যদি আমাদের ঋণ হয়, তাহলে 11 লাখ কোটি টাকা আমাদের ডিপোজিট আছে। ওখানেও কিন্তু আপনি হিসাবে যা বলেছেন, যা কন্ট্রাক্ট করেছেন যে এই হারে শোধ দেবে বছরে, ওখানে একটি টাকাও আপনি ভুলে যাওয়ার কোনো স্কোপ নাই। তাইলে একটি সাইডে আপনি কিন্তু তাদের দায়টা পুরো পালন করতে হবে, কোনো ব্যত্যয়ের মধ্যে নাই। তাহলে লোনেরটা আপনি মাফ করছেন, কতগুলো ধাপ আছে। আমরা অপারেশনাল দিকটা বলি, এখানে আমি অত রাজনীতি বা অন্য কিছু বলবো না, আমি সেটা এইভাবে বলবো। ব্যাংক তার একটি ক্যাপিটাল দিয়ে শুরু করে, তাহলে এখন 10% টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের ক্যাপিটাল রাখতে হয়, এটি একটি ব্যাংকের নিজস্ব ব্যাপার। আর লোনগুলোর ভালোর জন্য কিন্তু 1% বা 0.25% থেকে একটা পার্সেন্টেজ প্রভিশন রাখতে হয় ভালোগুলোর জন্য। তাহলে সেখান থেকে কিছু টাকা স্ট্যাটিউটরি খাতে চলে যায়। তারপরে হচ্ছে আপনি জানেন ধাপ অনুযায়ী 20%, 50%, 100% প্রভিশন করতে হয়, যেটা আপনি প্রায় দেখেন এই ব্যাংকের প্রভিশন ঘাটতি আছে, ওই ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি হচ্ছে। তাহলে আপনাকে এই যে খেলাপি হচ্ছে অবলোপন করার আগ পর্যন্ত আপনাকে ওটার জন্য প্রভিশন রাখতে হচ্ছে। অবলোপন একটি শেষ পর্যায়ে একটা প্রেক্ষিতে করা হয়, যেটার মধ্যে দায়ের কিন্তু দায়বদ্ধতাটা থাকে। হয়তো আপনি খাতাতে এটা দেখাচ্ছেন না বলে আপনার পার্সেন্টেজ কম দেখা যাচ্ছে, কিন্তু সেটাও আমি মনে করি খেলাপির হিসাবায়নের মধ্যে থাকতে হবে, কোন বেসিসে আপনি এটা অবলম্বন করলেন। কিন্তু সেটা প্রভিশন থেকে আপনি করেছেন, আপনি সংস্থান রাখতে পেরেছেন প্রফিট থেকে। যেই ব্যাংক, যে 21টি ব্যাংক প্রভিশন ভুলে যাওয়া মানে ভুলে যাওয়া নয়, মানে খাতার বাইরে মানে হিসাবের বাইরে নয়। তো এখন এই 21টি ব্যাংকের প্রভিশন শর্টফল আছে, তার মানে সে এমন লাভ করে না বা এমন ব্যবসা করে না যেটা দিয়ে ওই যে খেলাপির পরিমাণটা 100% প্রোভাইড করতে পারছে না। এটি একটি খেয়াল করতে হবে। এইটা যারা পারে না, এরকম 6-7-8টি ব্যাংকের ক্যাপিটাল শর্টেজ হচ্ছে, 10% of the risk weighted asset রাখতে পারছে না। আসলে একদম মানে আমি ব্যাংকিং আপনাদের কথা শুনে এই কথা শুনেই যা বুঝলাম, এগুলো তো একদম স্বাভাবিক যোগ বিয়োগের ব্যাপার, একদম মানে বেসিক যোগ বিয়োগ। তো যোগ বিয়োগ ছাড়াই গিয়ে বললেন মানে তার মানে ওই যে খন্দকার ইব্রাহিম খালেদ যেটা বলেছেন এটার সাথে একমত নাকি, যে একরকম নিজেরা সুবিধাটা নেবেন বলেই বললেন? কারণ তাহলে তো হিসাবেই বোঝা যাচ্ছিল যে শর্টফল আছে, ব্যাংকগুলো ঠিক মানে এইভাবে 9% নামিয়ে আনাটা তাদের জন্য সহজ হবে না। সহজ হবে না।
তো আমরা যেটা আমি যে কথাগুলো বলি এগুলো খুবই ব্যাংকিং অপারেশনের বিষয়। প্রশ্নটা হচ্ছে কোন নিউজ বা কোনটা আলোচনা বা কোনটা ক্ষতিকর দিক আমরা আলোচনা করি। যখন সব স্বাভাবিক চলে তখন তো ওটা নিউজ হওয়ার দরকার পড়ে না। মূল কথাটাই হচ্ছে একজন ব্যবসায়ী লোন নেবেন, ব্যবসা করবেন, উনি এমন ক্যাশ জেনারেট করবেন বা লাভ করবেন যেটা দিয়ে ব্যাংকে টাকা সুদ সহ ফেরত দেবেন এবং উনি ওনার যেইটুকু হিসাব গ্রোথ বা ওনাকে মেনটেন করবেন, এটা হচ্ছে স্বাভাবিক। এটার ক্ষেত্রে কোনো নিউজ বা আলোচনা টক শো দরকার নেই। প্রশ্ন হচ্ছে নিয়ে যখন উনি খেলাপি হন সেইখানে আমার একটা বক্তব্য আছে এইভাবে, উইলফুল খেলাপি না, যে আমরা কথাগুলো এতক্ষণ বললাম, কারা উইলফুল খেলাপি, কারা উইলফুল ডন, কারা সার্কামস্টেন্সের, কারা মৃত্যুর কারণে, কারা ঝড় ঝঞ্ঝার কারণে, কারা আগুনের কারণে খেলাপি হলেন, এই বিষয়গুলোর একটি পার্থক্য থাকা উচিত। তখনই আমরা কাকে নার্সিং করে উপরে এটাই নিয়ে আসব, কাকে শাস্তি অথবা আদায়ের জন্য কঠোর হব। আমাদের এখানে ওই বিষয়টা কিন্তু ডিফাইন নয়, যেটা প্রতিবেশী দেশেও আছে। ওই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলছেন, শিল্পের কথা বলছেন, প্রধানমন্ত্রীরও বোধহয় হিসাব মিলছে না। তিনি এই বক্তৃতায় সেদিন এটাও বলছেন যে দেশে নাকি ৭৮ লাখের মতো শিল্প কারখানা আছে। তো প্রতি বছর যদি এই ৭৮ লাখ শিল্প কারখানা একজনকেও চাকরি দেয় তাহলেও ৭৮ লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে। তারপরেও কেন আমাদের হচ্ছে না, সেটা হলো কথা প্রধানমন্ত্রী বলছেন। না, সেটা তো ধরেন আপনার আমাদের ইকোনমি তো গ্রো করছে, এটা তো ভুল নেই। আমাদের অন্য ইন্ডিকেটরগুলো তো ভালো, আমরা 8% জিডিপির দিকে যাচ্ছে। কিন্তু আপনি এই ধরনের ঘটনাগুলো যখন পিছনে টানবে আমাদেরকে, যখন ব্যাংকগুলো লোন দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলবে, যা এখন হচ্ছে আপনি জানেন যে এই ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসেই এই প্রাইভেট লেন্ডিং এর রেট কিন্তু 12% চলে আসছে, যেখানে আমাদের মনিটারি পলিসি টার্গেটও হচ্ছে 16-16.5%, যেখানে আমাদের যাওয়া দরকার টোটাল জিডিপির 22% থেকে 25-26%, সেটা আমরা এখনো 22-23%-এর মধ্যে আছি। কাজে গ্রোথ তো এটা মাইক্রো লেভেলে চিন্তা করলে হবে না, এটা পার্সপেক্টিভ লেভেলে গিয়ে চিন্তা করতে হবে যে আমরা এই জায়গায় যেতে চাই, মধ্যম আয় বলি, আমাদের 8% গ্রোথ লাগবে, আরো বেশি গ্রোথ লাগবে, সেগুলোর জন্য তো এই জিনিসগুলো একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে হবে। কিন্তু এর মানে আমি জানি না যে এই টার্মটা সঠিক কিনা। আমার একজন দর্শক শহীদুল ইসলাম স্বপন, তিনি বলছেন যে একটা ফিনান্সিয়াল বাবল তৈরি করা হয়েছে। আমি জানি না যে এই টার্মটা সঠিক কিনা, কিন্তু মানে যে টাকা আমাদের নাই, যে টাকা আসলে ফেক ফিনান্সিয়াল বাবল, মানে যে টাকা আমাদের আসলে নাই, যে টাকা অন্য কারো কাছে আছে এবং তিনি আসলে সে টাকা দিয়ে বিনিয়োগও করেন নাই, সে টাকার উপরে একটা বড় পরিকল্পনা বা পুরো ব্যাংকিং খাতটা মানে সেটার উপর মানে এতটা নির্ভরশীল হয়ে যাওয়াটা, সেটা একটা ভয়ের কিনা? আপনি এই পর্যায়ে আসার আগে আমি একটু অন্য প্রসঙ্গ বলি, তাহলে এটা মনে হয় বলা সহজ হবে। সেটা হচ্ছে যে আমরা মনে হয় গোটা আলাপটাই একটা ব্যক্তি পর্যায়ে করছি। আমাদের যেটা দরকার সেটা হলো পলিসি লেভেলে আলাপ হওয়া দরকার। যেমন ব্যবসায়ী, প্রথম কথা হচ্ছে ব্যবসায়ী ইন জেনারেল কিন্তু ভালো, অ্যান্ড দে ডিমান্ড, দে নিড অ্যান্ড দে ডিজার্ভ লোন অ্যাট এ রিজনেবল প্রাইস। এটা হলো প্রথম। ব্যাংক মালিক, সব ব্যাংক মালিক খারাপ, দিস ইজ অলসো নট ট্রু। দেয়ার আর ব্যাংকস যাদের সম্পর্কে আপনি কখনো কিন্তু ওইভাবে কিন্তু খারাপ যারা তাদেরকে ধরা হচ্ছে কিনা, মামুনুল আমিন বোধহয় বারবার সেটা দিকে যেতে চান। আমি আমার মধ্যে একটু বলি, যারা ম্যানেজমেন্টে আছে, এই কথা কিন্তু আসছে বারবার, যারা ম্যানেজমেন্ট হচ্ছে না ঠিক মতো, দেয়ার আর গুড ম্যানেজার্স অলসো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, কিছু সংখ্যক ব্যবসায়ী হয়তো খারাপ, কিছু সংখ্যক ব্যবস্থাপক হয়তো খারাপ, কিছু সংখ্যক ব্যাংক মালিক হয়তো খারাপ, বা কিন্তু সকলে খারাপ, বেশি সংখ্যক খারাপ, বিষয়টা সেরকম না। এই আশাবাদের জায়গাটাতে একটা বিরতিতে যে আপনার কাছেই ফিরে আমি আসলে জানতে চাইবো, তাহলে এই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি 2 বছর পর বাজেটের সময় বলেছিলেন যে একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে ব্যাংকিং খাত, সে সম্ভাবনা তাহলে আপনি দেখেন না? আমি সেই প্রসঙ্গটা নিয়ে ফিরবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর খন্দকার বজলুল হক, আপনি বলতে শুরু করেছিলেন যে ব্যক্তি পর্যায়ে আলোচনাটা না রেখে নীতিগত পরিবর্তনের বিষয়ে আলোচনা করা দরকার। কিন্তু আমি আপনার কাছে জানতে, কারণ আপনি বলছিলেন যে সবাই খারাপ নয়, ব্যাংক মালিকরা সবাই খারাপ নয়, ব্যবসায়ীরা সবাই খারাপ নয়, নিশ্চয়ই নয়। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে ওই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুবার যখন ওই যে মানে বাজেটের সময় যে বললেন যে আমাদের ব্যাংকিং খাত একটা বিপর্যয়ের দিকে যেতে পারে বা যাচ্ছে, মানে ওই বিপর্যয়ের আপনি কোনো শঙ্কা দেখেন না? কি ধরনের নীতিগত পরিবর্তন করলে বিপর্যয় ঠেকানো যাবে? না, বিপর্যয় হইতে পারে, থিওরিটিক্যালি হইতেও পারে, কিন্তু আমার মনে হয় যে না, আগে পলিসিটা বলি। পলিসিটা হচ্ছে কি,
যে আমাদের ব্যাংকিং খাতটা কিভাবে চলে, মানে স্মল সেভার্সদেরকে সেভিংসটাকে আপনি কালেক্ট করে সেইটা আপনি বিগ বিজনেসম্যানকে দিচ্ছেন। তো রিটেইলিং মানে ডিপোজিটটা আপনি সংগ্রহ করছেন রিটেইলিং, আর আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন হোলসেলিং। ও মানে থোক টাকা দিচ্ছি আর অল্প অল্প টাকা সংগ্রহ করছি। এখন কথা হলো যে আমাদের এখন যে নিয়ম আছে, নিয়মটা হলো যে যে কোনো ব্যাংকের, বিশেষ করে ধরেন বড় ব্যাংকগুলোর কথা বলি, টেক দি কেস অফ সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল হলো এক্স্যাক্টলি, আমি হয়তো ঠিক বলছি কিনা, 5,000 কোটি টাকা ফর এক্সাম্পল। তো ব্যাংকিং এখনকার আইনে বলে যে আপনি এটাকে 15%, মানে টোটাল ফান্ডেড নন ফান্ডেড ব্যাংকিংয়ের ভাষায় 35% আপনি দিতে পারেন। তো এখন হিসাব করেন যে 5,000 কোটি টাকার 35% টাকা যদি আপনি একজন লোককে দিতে পারেন, আইন এটাকে অ্যালাউ করে, তাহলে আপনার পুরা টাকাটা দিতে 3 জন দরকার, না হয় 30 জন দিলেন, না হয় 300 জনকে দিলেন। সোনালী ব্যাংকের কাছে সারা বাংলাদেশের সরকার এবং মানুষ, খুব কম লোক আছে যে ব্যাংকিং করে না। তো এটা একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলেও তো একটা জিনিস আছে। আপনি সারা দেশের মানুষের কাছে টাকা নিয়ে 50টা লোকরে দিয়ে দিলেন, হাউ কাম? এবং এই লোকগুলো ধরেন অ্যাভারেজ যদি ধরেন 1,000 কোটি 500 কোটি টাকা নিলেন, তো 500 কোটি টাকা নিয়ে এই টাকার ব্যবহার করা, টাকা ব্যবহার করারও কিন্তু একটা বিষয় আছে। টাকা নিলে কি আপনি সবাই কি ব্যবহার করতে পারে? তো টাকা পাওয়া যদি এমনি যায় হয়তো নেয়, কিন্তু টাকা তো ব্যবহারও সে করতে পারছে না। এবং ব্যবহার করলেও তার তো একটা হিউম্যান নেচার। তো 1,000 কোটি টাকা নিলে আলোচনা তো আবার ব্যক্তির দিকেই যাচ্ছে। হ্যাঁ, না সেই জন্য না, সে না 11 থেকে হয়তো 50-এ যাওয়া যাবে, কিন্তু মানে যেভাবে ব্যাংকিং হচ্ছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে আপনার আইনটাই হওয়া উচিত, কমার্শিয়াল ব্যাংক ফর এক্সাম্পল 100 কোটি টাকার বেশি লোন দিতে পারবে না। এবং আপনি শিল্পায়ন করবেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন, আপনি পাওয়ার সেক্টর ডেভেলপ করবেন, দেশের ফ্লাইওভার করবেন, এবং সেগুলো আবার ব্যাংক থেকে না, ব্যাংক থেকে টাকা দিয়ে নো হায়ার ইন দি ওয়ার্ল্ড। এটার জন্য অপশনগুলো কি আমি আপনাকে বলি। একটা হচ্ছে শিল্পায়নের জন্য আলাদা ব্যাংক দরকার, আপনি এটার জন্য বাজেটে টাকা দরকার, যেভাবে আপনি পদ্মা সেতু করছেন। নিদেন পক্ষে আপনি যেটা করতে পারেন সেটা হলো ভেঞ্চার ক্যাপিটাল, অন্যত্র আমেরিকাতে আপনি অন্যের ধারণা নেন। আপনি সেগুলো না করে আপনি এই ব্যাংক থেকে, যে ব্যাংক নিজেই একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান, তো এগুলো আপনি পলিসি লেভেলে যে ইন্টারভেনশন না করেন, পরিষ্কার কখনো আপনার এটাকে কিন্তু ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ, মানে আমার খন্দকার বজলুল হকের কথায় আরো ওই যে সেই ফাঁকা জায়গাটা পরিষ্কার হচ্ছে, যে মানে আমাদের সবার এইটুক মানে কয়েকশো থেকে কয়েক লাখ টাকা নিয়ে কয়েকটি গ্রুপ, কয়েকজন মানুষকে শত শত কোটি টাকা আইন অ্যালাউ করছে, আর ওদিকে তারা আবার টাকাটা ফেরত দিচ্ছেন না। মানে আমরা যখন ওই যে পাই পাই করে আমাদের টাকাটা যখন ফেরাতে হবে, তখন উপায়টা কি হবে? আচ্ছা, ওটার আগে আমি দুটো পয়েন্ট বলবো। একটা হলো ব্যবসায়ী মানে ব্যাংক মালিকরা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রীর কাছে 9%-এ নামানো, তারা তো নিয়েছেন সুবিধাটা, কিন্তু এবার যদি আপনি ব্যাংকের প্রফিট দেখেন, সবগুলো ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা তারা ডিভিডেন্ড নিচ্ছেন। আচ্ছা, তো এই টাকাটা যদি তারা না নিতেন তাহলে তো কিন্তু 9%-এর সুদ নামাই আনা সম্ভব ছিল, তো করলেন না কেন? তার মানে তারা প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা আশ্বাস দিয়ে এসছেন, এবং এদিকে অনেক অনৈতিক সুবিধা নিয়ে আবার ডিভিডেন্ড নিচ্ছেন কয়েক হাজার কোটি টাকা। দ্বিতীয়ত, মানে তার মানে তারা আবার লাভে আছেন, ব্যাংক লাভ মানে হাজার হাজার কোটি টাকা লাভ করেছেন। আরেকটা হলো নতুন যে পদ্ধতি অর্থমন্ত্রী করতে যাচ্ছেন, খেলাপির সংজ্ঞা, অর্থাৎ তাতে তো বাংলাদেশের খেলাপি থাকবে না। এটা আমরা যেটাকে বলি যে ব্যাসেল এগ্রিমেন্ট আছে, যা মেনে চলতে হয় সব দেশকেই, তার সরাসরি কুঠারাঘাত করা হবে। যেমন ব্যাসেল এগ্রিমেন্টে হলো মূলধন ঠিক করা হয়, এখন আমরা ব্যাসেল 3-এ আছি। এখন যদি একটি খেলাপি না থাকে, আপনার মূলধন লাগবে না, যা আছে তাই যথেষ্ট, আপনার প্রভিশন রাখা লাগবে না, অনেক কিছু রিল্যাক্সড হয়ে যাবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না, এবং তাতে করে আমাদের ব্যাংকিং সেক্টর আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি পাবে না। এমনকি আমার এলসি বিদেশের কোনো ভালো ব্যাংক নেবে না, সেই ক্ষেত্রে তাকে এন্ডোর্সমেন্ট নিতে হবে এবং অনেক টাকা খরচ হবে। এই ধরনের বিপত্তি কিন্তু এই নতুন ফর্মুলাতে ডেকে আনছেন। আর 15 বছরের জন্য যখন তারা নিয়েছিলেন, শোধ দিতে পারেন নাই ওরা 11 জন, এক্স্যাক্টলি 11 জন। হ্যাঁ, তারা কিন্তু 12 বছরের জন্য নিয়ে এটাও দেবেন না, কারণ 15 বছরেই দেন না। এখন প্রথম 2 বছর দিতেই হবে না তাদের, কিছু 2% ডাউন পেমেন্ট করে দিয়ে, কাজে ভালো 14 বছর তো হয়েই গেল। তারপরে তারা আমার অনেকেই বলা বলি করছেন যে ওই 11 জনের মধ্যে
তিনজনের কথা বলছেন অনেকে যে এরা জীবিত থাকতে এটা চেঞ্জ হবে না। মোহাম্মদ নুরুল আমিন, তাহলে মানে এটাতে খুব মানে বিপর্যয়ের শঙ্কা করবার কোনো কারণ আছে কিনা? আমার দর্শকরা নানা রকম মন্তব্য করছেন, এর মধ্যে একজন এটাও বলছেন কাশীনাথ দাস যে আজকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নেতৃবৃন্দ ত্রাণ তহবিলে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিপুল অঙ্কের টাকা দিয়ে এসেছেন, এতেও কি মানে তাদের প্রতি মানে নরম হতে পারে কিনা প্রধানমন্ত্রীর মন? কিন্তু প্রধানমন্ত্রীর মন নরম হওয়া দিয়ে তো আসলে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, এবং প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন যে এবার তাদের নজর রাখবেন। দেখুন, আমরা তো সবকিছুই ইকোনমির স্বাস্থ্য ভালো থাকুক, অর্থনীতির স্বাস্থ্য ভালো থাকুক, আমাদের ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো থাকুক, এটা চাই। স্যার যেটা বললেন বেজেল 3-তে কিন্তু আমাদের আগামী এই বছরে ইমপ্লিমেন্ট করতে হবে 12.5% ক্যাপিটাল থাকতে হবে, যেটা 10%। প্রত্যেকেই কিন্তু 2012-13 সাল থেকে বলা হয়েছে যে 0.62% করে বাফার ক্রিয়েট করে করে, তো আপনি দেখেন 0.62% করলে 5 বছরে এটা কিন্তু 2.5 বেড়ে যায়। 10-এর সঙ্গে 2.5 যোগ করে 12.5% কিন্তু এই বছরের শেষে ক্যাপিটাল হইতে হবে। তাহলে আপনি কি সেই দিকে কোনো চিন্তা আছে কেউ? আপনি খেলাপি ইন্টারেস্ট, শোধ, রিসিডুয়াল, এগুলো নিয়ে আমরা যত কথা বলি, তাহলে যে আইন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে নীতিমালাটা, সেই ক্ষেত্রে তো এই কথাটা তো কেউ একবার বললেন না যে আমরা 12.5% কিভাবে করব। বিনিয়োগ বান্ধব হচ্ছে না, উল্টো বিনিয়োগের শত্রুতে পরিণত হবে। সেটাও চিন্তা করা দরকার। এটা কিন্তু নীতিমালা আমরা এগ্রি করেছি এটা করার জন্য, সার্কুলার হয়েছে 0.62% করে প্রতি বছর বিল করতে হবে। সেটার কিন্তু কোনো শব্দ কেউ কিন্তু বলে না। ওটা তো ব্যাংকের স্বাস্থ্য ভালো রাখার জন্য। হ্যাঁ, প্রভিশন রাখবেন, কিছু কিছু আপনি যে বললেন অবলোপন দেখান স্বাস্থ্য ভালো রাখার জন্য, যেন সংখ্যাটা কম দেখা যায়, সেই বিষয়গুলো দেখা দরকার। আমাদের যে খরচাটা আসতেছে 1 মে থেকে ইমপ্লিমেন্ট হবে, আমরা কয়েকদিনের মাথায় তো একটি চেঞ্জ দেখলাম, 7 থেকে 9% হলো। আমরা সেখানে আরও যদি কিছু শুনে থাকি যে এখন ঋণ খেলাপির ধাপ হচ্ছে 3 মাস অন্তর অন্তর, সেটাকে যদি 6 মাস অন্তর অন্তর করা হয়, তাহলে এমনিতেই সাব স্ট্যান্ডার্ডে একজন ব্যাংকের খাতায় খেলাপি, কিন্তু উনি খেলাপি নন। সাব স্ট্যান্ডার্ড হইলে ওনাকে খেলাপি ডাকা যাবে না, কিন্তু লোনটা খেলাপি। তাহলে এটা যদি 6 মাস সময় করে হয়, তাহলে আগামী 1 বছর উনি আরেকটি বেনিফিট পাবেন। হিসাবায়নে ব্যাংকের কিন্তু তত্ত্বাবধানটা আরো হালকা করবার কথা ভাবছি নাকি? ভাবছি, আমি মনে করি যেহেতু এটা এখনো খরচা, এখনো চেঞ্জ হওয়ার মতো অবস্থা আছে, এগুলোকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রাখা যায় কিনা সেই চেষ্টা করতে হবে। সব জায়গায় বিজ্ঞ লোক আছেন, আমাদের রাজনীতিবিদদের আছেন, পার্লামেন্ট আছে, মিনিস্ট্রি আছেন, আমাদের বাংলাদেশ ব্যাংক তো আমাদের রেগুলেটর, তারাও তো এই সিস্টেমের মধ্যে কাজ করেন। কিন্তু এই কথাগুলো যেন উঠে আসে, এত কিছু খেলাপি, এত প্রভিশন শর্টফলের পরেও স্বাস্থ্য ভালো করার জন্য যে নীতিমালাগুলো বিদ্যমান আছে, এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আরো কাজ করতে পারি কিনা। আমার মনে হয় ব্যাংকার হিসেবে আমি এই কথাটাও বলি, মনে করি যে আমাদের ভাবনার মধ্যে আনা উচিত, নীতিমালার মধ্যে আনা উচিত। এই কথা ভাবতে ভাবতে শেষ করি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমিন, ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ, ধন্যবাদ ডক্টর খন্দকার ফজলুল হক, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে সংসদে না গিয়ে বিএনপি কি করবে এই নিয়ে করব আলোচনা।